বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে ব্যোমকেশ সিরিজের একটি নতুন কাহিনী, মধ্যপ্রদেশে ব্যোমকেশ। এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে একেবারেই ভুলবেন না। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন টিম রহস্য ও রোমাঞ্চের নতুন নতুন গল্প। ঘুম থেকে উঠেই টের পেলাম আমি মশারির ভেতর শুয়ে আছি। আশ্চর্য ব্যাপার, আমার চোখ দুটো এখনো স্যাঁত করছে। ধর্মর করে তখনই উঠে বসলাম এবং খিক করে হাসতে লাগলাম। কি সব বিদঘুটে স্বপ্ন আজকাল আমার স্বপ্নে বিরাজ করছে। টেবিলের সামনে ঝুঁকে বসে কি সব নাড়াচাড়া করছিল সমক। তার মাথায় তখনও প্রাতঃভ্রমণের নীলচে টুপি। সেই টুপি আর তার হাতে থাকা সিগারেট দেখলেই বোঝা যায় যে সে ব্যস্ত আছে। মশারি থেকে বেরিয়ে এসে বললাম, হাসছি কেন জিজ্ঞাসা করলেন না তো সমক? সমক বলল, হাসছিলে নাকি? ও, আমি তো কুকু করে তোমার কাঁদার শব্দ পাচ্ছিলাম। হে আরে ভাই, কাঁদছিলাম তোমারই দুঃখে। একটু চটে কি বললাম, তোমার লেজ হারানোর কান্না দেখে আমারও কান্না পেয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, তুমি আমায় জাগিয়ে দাওনি কেন ভাইয়া? লেজটা তো তোমারই ছিল। আমার লেজ? কি সব যাথা বলছো হে পৃথ্বী? বলে সমক নিজের পশ্চাৎ দেশে হাত বুলিয়ে নিল। তারপর হাসতে হাসতে বলল, ওহে ভায়া, সত্যি যদি মানুষের লেজ থাকতো ব্যাপারটা কত সুখের হতো বলো দেখিনি। লেজ দিয়ে পিচ্ছুর করা যেত, মাছি তাড়ানো যেত, আবার আবার ধরো দরকার হলে কাউকে লেজের বাড়িও মারা যেত কত সহজভাবে। তাছাড়া কারোর ওপর রাগ হলে মুখে সেটা প্রকাশ না করতে পারলেও চলতো। লেজ খাড়া হলে বুঝতে পারতো যে আমি এখন তার উপর রাগ করেছি। ব্যাপারটা কি সভ্য সমাজের পক্ষে ভদ্রসম্মত হতো কিনা সেটা বলতে পারছি না পৃথ্বী, তবে খুব একটা খারাপ হতো না, কি বলো? আবারও ভেবে দেখো, লেজ থাকলেও কি নতুন পোশাকের দরকার হতো? সেই সমস্ত টেলারদের আবার নতুন করে নতুন ডিজাইনার লেজের জন্য কাপড় বানাতে হতো এবং তাদের নাম দিতে হতো টেলেক্স বলে। আর মহিলাদের হলে ওই টেলেক্সি, ওই খানিকটা ধরে নাও না ম্যাক্সির মতন। আমার এই সত্য সন্ধানী বন্ধুটি একবার মুখ খুললে সহজে বন্ধ করবে না। বাথরুমে ঢুকে পড়লাম। আধ ঘন্টা পর বেরিয়ে দেখি তখনও সে বসে আছে। পাশে অবশ্য ব্রেকফাস্টের ট্রে রেখে গেছে বাংলোর চৌকিদার। বললাম, লেজ সম্পর্কে আরো কথা থাকলে এবার বলে ফেলো, এখন আমি ফ্রি। সমক কতগুলি ছবি দেখছিল। ছবিগুলো সদ্য প্রিন্ট করা, এখনো ভিজে রয়েছে। বললেন, আচ্ছা একটা কথা বলো তো পৃথ্বী, যদি লেজ থাকতো মুখের কত শ্রম কমিয়ে দিত বলো তো? তোমাদের মতন যারা লেখক তাদের লেখা অনেকটা কমিয়ে দিত। আর এই লেজ নাড়িয়ে তুমি তোমার প্রকাশকদের মনোরঞ্জন করে তাদের খুশি আদায় করে নিতে পারতে। আমার মনে করো লেখায় কত ভুল ত্রুটি হলো, তোমার লেজটাকে মাটিতে শিথিল করে রেখে দিলে সহজেই তারা বুঝতে পারতো যে তুমি অনুতপ্ত। ব্যাপারটা কিন্তু খুব একটা মন্দ হতো না, কি বলো হে পৃথ্বী? হ্যাঁ, লেজ আমার জাদু ক্যামেরার রাতের ফসল, বুঝলে পৃথ্বী? অবিশ্বাস্য, মানুষের কখনো লেজ হয় নাকি? ছবিটা ভালো করে দেখে আমি বিস্ময় বোধ করলাম এবং সমককে বলি, আচ্ছা সমক, এই নিঃসন্দেহে কোনো প্রাণী, কিন্তু মানুষের মতন দেখতে যে। সমক ব্রেকফাস্টের ট্রেটা টেনে নিয়ে বলল, মায়া পৃথ্বী, বিপুলা পৃথিবীর কতটুকু জানি বুঝলে। আমাদের পাশে এখন এক ভদ্রলোক আছে, নৃবিজ্ঞানী ডক্টর দীননাথ মহাপাত্র। আমায় এরকম একটা আভাস দিয়েছিলেন, কিন্তু কানে নিইনি। কাল সন্ধ্যায় গোপনে একখানা ক্যামেরা পেতে এসেছিলাম। উদ্দেশ্য তো জানো,
জন্তুদের জল খাওয়ার ছবি তোলার জন্য। কারণ তোমার বোনটি অর্থাৎ সঞ্চিতা এই সমস্ত ছবি দেখতে নাকি খুব ভালোবাসে, তাই আর কি। ভোরে ক্যামেরা আনতে গিয়ে জলার ধারে বালির ওপর মানুষের পায়ের ছাপ দেখতে পেলাম। অবাক লাগলো। খুব বদনাম আছে ওই জায়গাটার, বুঝলি, ওই জলা জায়গাটার ওপর। বাগাদা অধিবাসীদের ওটা নাকি তীর্থক্ষেত্র, কিন্তু গত 50-60 বছরে ওখানে তারা যায় না, অভিশাপ লেগেছে নাকি। কিন্তু পায়ের ছাপ তো অন্য কথা বলছে। এই সময় দরজার বাইরে ডক্টর মহাপাত্র সাড়া পাওয়া গেল। আসতে পারি সমকবাবু? সমক ঘুরে বলল, আরে আসুন আসুন আসুন। তারপর ট্রেটা তুলে ছবিগুলোর ওপর রাখলো। বুঝলাম কোনো কারণে ব্যাপারটা নির্বিজ্ঞানী ডক্টর দীননাথ মহাপাত্রকে সে জানাতে চাইছে না, কাজেই আমাকে মুখ বুজে থাকতে হবে। ডক্টর মহাপাত্র কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, কাল আপনাকে বাগাদা ট্রাইবের কথা বলেছিলাম। বাংলার বাগদি জনগোষ্ঠীর সঙ্গে চেহারা এবং পেশায় কি আশ্চর্য মিল। এরাও মাছ ধরে, আবার এক সময় এরাও সেকালের বাঙালি বাগদি গোষ্ঠীর মতন লাঠিয়ালি ডাকাতিতেও নাকি পটু ছিল মশাই। এখন তারা শক্ত গাছের ডাল থেকে লাঠি তৈরি ব্যবহার শিখেছে। তবে একটা কথা মানতে হবে, ধাতুর ব্যবহার এদের মধ্যে একেবারে অচল। কাজেই এই একই ট্রাইবের দুটি গোষ্ঠী দু জায়গায় বাস করছে। আরো মজার কথা কি জানেন, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে বাউরি ট্রাইব রয়েছে, মোটামুটি ফর্সা বা তামাটে গায়ের রং। আশা করি বাঙালি বাউরি সম্প্রদায়ের কথা আপনি জানেন সমকবাবু। তো কথা হলো, এরা ভারতের আদিম বাসিন্দা, অস্ট্রিক জাতির একটি শাখা। বন জঙ্গল বেড়াতে এসে সব কচকচিয়া ভালো লাগে। রাগ হয়ে গেল। গোয়েন্দা প্রবর সত্য সন্ধানী আমার বন্ধু দেখলাম সিগারেটে ধোঁয়া ছাড়ছে, আর ডক্টর দীননাথ মহাপাত্রের কথা গভীর মনঃসংযোগের সাথে শুনছেন। আমি এক্সকিউজ মি বলে সেখান থেকে বেরিয়ে আসি। এপ্রিলে চিরাম্বরু পাহাড় ও জঙ্গলের সৌন্দর্য অতুলনীয়। যতদূর চোখ যায় অসংখ্য টিলা ও পাহাড়, সবুজ, খয়েরি, লাল, সাদা, কত রঙের পাহাড়। একটি টিলার গায়ে এই বাংলোটা। লনের ঘাসে কিছুক্ষণ পায়চারি করার পর দেখি কথা বলতে বলতে ওই দুই পণ্ডিত ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। মার্কো পোলো বঙ্গোপসাগরের একটা দ্বীপে লেজওয়ালা মানে একটা মানুষ দেখেছিলেন। এই 15 শতকের কথা। বঙ্গোপসাগরের একটি দ্বীপে লেজওয়ালা মানুষের দেখার কথা আছে। তার লেজ নিয়ে অবাক হওয়ার কিছু নেই সেনবাবু। আমাদের শিকদাঁড়ার শেষ প্রান্তে যেটাই ককসিস বা পিকচঞ্চু বলা হয়, ওই কোকিলের ঠোঁট আর কি, সেটাই লেজের প্রমাণ। বিবর্তনের একটা পর্যায়ে লেজ খসে গিয়েছিল। কারণ হলো ওই আমাদের মুখের ভাষা। মানুষের ভাষায় যখন ভাব প্রকাশে সমর্থ, তখন লেজের দরকার কি বলুন তো? সমক বলে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তবে ধরুন হাতের নিয়মিত ব্যবহারে হাতের ক্ষমতা বেড়েছিল, তাই লেজের কাজ হাতে আরো ভালোভাবে করাও যাচ্ছিল। কাজেই হঠাৎ কথা থামিয়ে সমক কান খাড়া করে কি একটা শুনলো, তারপর দৌড়ে ঘরে ঢুকে গেল। ডক্টর মহাপাত্র হকচকিয়ে গেলেন দেখলাম। একটু পরে সমক বায়নাকুলে নিয়ে বেরিয়ে এলো। তারপর দৌড়ে বাংলোর গেট পেরিয়ে ঢালুতে বন, পাহাড়, পর্বত সমস্ত ডিঙিয়ে সে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোথায় একটা পাখি ডাকিচ্ছিল, সেই দিকেই তার গমন। ডক্টর মহাপাত্রের কাছে গিয়ে বললাম, ওর ওই বাতিক পাখি প্রজাতি ঘাস ফড়িং পোকামাকড় নিয়ে ও সারাক্ষণ থাকে। ও আচ্ছা, উনি একজন ন্যাচারালিস্ট তাহলে। আমি ভেবেছিলাম শিকারি টিকারি হবেন হয়তো। আমি একটু হেসে বলি,
প্রকৃতি বিজ্ঞানী। তো ডক্টর মহাপাত্র, সমকের কাছে কি লেজওয়ালা মানুষের ছবিটা দেখেছেন নাকি? ডক্টর মহাপাত্র চোখ বড় করে বললেন, হ্যাঁ। ছবি? কোথায় ছবি? আর কিসের ছবি? অমনি বুঝলাম ভুল করে বলে ফেলেছি। ঝটপট বললাম, না 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 না, মানে একটা কার্টুন আর কি, বিলিতি পাঞ্চ পত্রিকার। ডক্টর মহাপাত্র একটু হেসে বললেন, তাই বলুন, তবে সমকবাবু কার্টুন দেখাননি তো কোনো আমায়। প্লিজ, যদি আপনি কিছু মনে না করেন, একটু নিয়ে আসুন না দেখি। পাঞ্চের কার্টুনগুলো কিন্তু একসময় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে, নিশ্চয়ই ডারউইনের শতবার্ষিকী উপলক্ষে বেরিয়েছে। বেগতিক দেখে বললাম, হ্যাঁ দুঃখিত ডক্টর মহাপাত্র, সমকের জিনিসপত্রে না জিজ্ঞাসা করে হাত দেওয়াটা কি খুব একটা রুচিসম্মত হবে? ও হ্যাঁ, তাও তো ঠিক বটে। এই বলে ডক্টর মহাপাত্র মুখ গোমরা করে নিজের ঘরে ঢুকলেন। কিন্তু ওকে সমকের ওই অদ্ভুত ছবিটা কেন দেখতে চাইলেন না কি জানে, নাকি সমক নিজেই মধ্যপ্রদেশের জঙ্গলে লেজওয়ালা মানুষ আবিষ্কারের গৌরব পেতে চাইছে। সমক সেই যে পাখির পেছনে দৌড়ালো, তার আর ফেরার নাম নেই। দুপুর পর্যন্ত বন জঙ্গলে একটু ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল, একা যেতে সাহস হচ্ছিল না। ভাবলুম নিবিজ্ঞানী ভদ্রলোককে একবার বলে দেখি, কিন্তু নিউনি নিশ্চয়ই আমার উপর এখন ভারী চটির আছে। অগত্যা একাই বেরিয়ে পড়লাম। জঙ্গলে রাস্তা না হারানোর সব থেকে সহজ উপায় হলো চলার পথে কিছু চিহ্ন ফেলে যাওয়া। আমি অবশ্য রাস্তা ধরে যাচ্ছিলাম না, কখনো পাথরের জমির উপর দিয়ে, কখনো বা ঝোপঝাড়ের ভেতর ফাঁকা জায়গা দিয়ে, আবার কখনো উঁচু গাছপালার মধ্যে দিয়ে। খেয়াল খুশি মতন হাঁটছিলাম আর কি, একটা করে গাছের ডাল ভেঙে চিহ্ন করে যাচ্ছিলাম। ফেরার সময় চিহ্নগুলো কাজে লাগতে পারে। এক সময় থমকে দাঁড়ালাম। হাতি, বাঘ, ভাল্লুকের কথা মনে পড়ে গেল। সঙ্গে কেন যে রাইফেলটা আনলাম না, খুব ভুল হয়ে গেল আমার। এখন আর আফসোস করে বিশেষ একটা কিছু লাভ নেই, কারণ অনেকটা পথ এগিয়ে চলে এসেছি। একখানা বেশ উঁচু জায়গা, ঘন ঘাস আর বেটে চ্যাপটা পাতাওয়ালা একরকম গাছ গজিয়ে রয়েছে। তারপর ঢালু হয়ে মাটিটা নেমে গিয়ে একটা গভীর শালবনে ঢুকেছে। ডাইনে একটু দূরে একটা প্রকাণ্ড কালো পাথর, তার কিনারা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল রুনি গাছ। পাথরটা থেকে লতার ঝালর, ঝালরে চোখ ঝলসানো ফুলের সাজ। ফুলগুলো কাছে থেকে দেখার জন্য এগিয়ে গেলাম। রুনি গাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি। কালো পাথরটা থেকে কালো কুচকুচে একটা প্রাণী ঝুপ করে গড়িয়ে হাত দশেক তফাতে মানুষের মতো দুঠাঙে দাঁড়িয়ে পড়ল। তারপর কানে তালা লাগানোর মতো একটা শব্দ করতে লাগলো। সর্বনাশ, এ তো দেখছি একটা ভাল্লুক, ইংরেজিতে যাতে বলে স্লথ বিয়ার, মারাত্মক হিংস্র জানোয়ার। দিশেহারা হয়ে দৌড়াতে লাগলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ভাল্লুকটা তীক্ষ্ণ মুখে আমার পিঠটা ঝালাফালা হয়ে গেল। শালবনের ভেতর দিয়ে বহু দূর দৌড়ে যাওয়ার পর ফাঁকা ঘাস জমিতে পৌঁছালাম। জমিটাতে অসংখ্য পাথরের ছড়ানো। কতবার যে আছাড় খেলাম, প্যান্ট শার্ট পুরো ছিঁড়ে গেল কাটা চোপে। তারপর সামনে পড়ল নল খাগড়ার জঙ্গল। জঙ্গল ফুঁড়ে গিয়ে হুড়মুড় করে জলে পড়লাম। ভালুকটাকে অবশ্য এখন আর দেখতে পাচ্ছি না। এবার জলটার মাছ অব্দি এক বুক জলে এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়ালাম। কোথায় ভাল্লুক? ভাল্লুকটার সঙ্গে নিশ্চয়ই এসে জিতে গেছি। জলাটা তো বেশি বড় নয়, ওপারে বাড়িয়ালি দেখা যাচ্ছে। খুব সাবধানে জলের মধ্যে পা ফেলে ফেলে এগোতে লাগলাম। কাদার মধ্যে পাথর রয়েছে প্রচুর, কোথাও জল কোমর পর্যন্ত, আবার কখনো বা গলা অব্দি। বাড়ির তটে পৌঁছাতে দু পা ছড়িয়ে বসে রইলাম। নিজের বোকামির জন্য রাগ হচ্ছিল বিস্তর, তেষ্টাও পেয়েছিল, কিন্তু জলটা খাওয়া উচিত হবে কিনা সেটা বুঝতে পারছিলাম না।
কিছুক্ষণের মধ্যে ক্লান্তি চলে এলো। তখন একটু উঠে দাঁড়ালাম। তারপর চারিদিকে চোখ বুলিয়ে দেখি, চমকে উঠি। সমক কি এই জলের কথাটাই বলছিল নাকি আমাকে, যেখানে ও ক্যামেরা পেতে রেখে গেছিল? সেই লেজওয়ালা মানুষের ছবিটা এখানকার বলেই তো মনে হচ্ছে। ভালুকের চেয়ে লেজওয়ালা মানুষ কতটা বিপজ্জনক হতে পারে কে জানে। এখন থেকে এখান থেকে ঝটফট কেটে পড়াই ভালো। বালিয়াড়ির পর প্রকাণ্ড পাথরের স্তূপ সার সার দাঁড়িয়ে আছে। ফাঁক গলিয়ে যাব কিনা ভাবছি, হঠাৎ বাঁ দিকের স্তূপটার আড়াল থেকে একটা বিটকুটে চেহারার লোক বেরিয়ে এলো। তার গায়ের রং কুচকুচে কালো, কোমরে এক টুকরো লাল ন্যাকড়া জড়ানো, গলায় এক গুচ্ছের লাল পাথরের মালা, দুহাতে ওই রকম লাল পাথরের মালা জড়ানো, মুখ ভর্তি দাড়ি গোঁফ, থ্যাপড়া নাক, কপালে লাল রঙের কয়েকটা আঁকিবুকি, তার মাথায় এক রাশ জটা চুল, তার হাতে বেটে কাঠের লাঠি, লাঠিটার বিকট সব মুখ খোদাই করা আছে। সে ভাঙা ভাঙা হিন্দিতে চেঁচিয়ে বলল, তুমি এখানে টেনে এসেছো, মরার স্বাদ হচ্ছে নাকি তোমার? এবার আরো চমকে উঠলাম তার লেজটা দেখে। হ্যাঁ, এই তো সে লেজ। ছবিতে ঠিক যেমনটি দেখেছিলাম ঠিক তেমনটি, কতকটা হনুমানের লেজের মতন, বেশ মোটা, তবে ততটা লম্বা নয়। তাছাড়া ঠিক এই লোকটাকেও তো দেখেছি ছবিতে। সে ভোরবেলা থেকে টানা দুঃস্বপ্ন দেখছি না তো। একবার চোখ দুটো রোগড়ায় নিলাম, তারপর তাকালাম, না, কোনো ভুল দেখছি না। লেজওয়ালা লোকটা আচমকা কাঠের লাঠিটা তুলে সজোরে মারল আমার মাথার উপর। টের পেলুম ভূমিকম্প হচ্ছে এবং আমি মাটিতে লুটিয়ে পড়ছি। আমার চোখের সামনে এখন সবই অন্ধকার। চোখ মেরে দেখি আলো চলচল করছে এবং আমি বাংলোর খাটে শুয়ে আছি। তাহলে আগাগোড়া সবটাই কি আমার লেজ ঘটিত দুঃস্বপ্ন ছিল? ওঠার চেষ্টা করতেই পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। একদম নড়াচড়া করো না, চুপচাপ শুয়ে থাকো। একটু তফাতে বসে আছে সত্য সন্ধানী সমক সেন। একটা কিছু করছে, মাথাটা এখনো আমার চিনচিন করছিল। হাত দিয়ে টের পেলাম ব্যান্ডেজ হয়েছে। সমক একটু হেসে বলে, বন জঙ্গলে গোয়ার তুমি ভালো না হে পৃথ্বী। তোমায় কতবার পই পই করে বলেছি বলো তো। ভাগ্যিস আর সকালবেলা ওই জলাটার ধারে ক্যামেরা পাততে গিয়েছিলাম, ধরেই নিয়েছিলাম তুমি ডক্টর মহাপাত্রের সঙ্গে বড়মডির আদিবাসীর মেলায় গেছো। চৌকিদারও সঠিক কিছু বলতে পারলো না, তাকে তুমি বা ডক্টর মহাপাত্র তো কিছুই ভুলে যাওনি। আমার শরীর অস্বাভাবিক দুর্বল। সমক বেরিয়ে গেল, তারপর গরম দুধ নিয়ে ফিরল। বলল, নাও দুধটা খেয়ে নাও। রাত মোটে 8:30। 7টার সময় একবার জ্ঞান হয়েছিল, তখন আবার ব্র্যান্ডি খাইয়ে তোমাকে শুয়ে দিয়েছে। কিসব ভুলভাল বকছিলে? লেজওয়ালা মানুষ, তোমার কি এখনো ওই দুঃস্বপ্নটা গেল না? জোর করে একবার উঠে বসলাম, বললাম, ভুল করিনি হে সমক, আমি ঠিকই বলেছি আর আমি একদম ঠিক আছি। জলার ধারে একটা লেজওয়ালা বিটকুটে মানুষ আমার মাথায় সজোরে একটা আঘাত দেয়। মেরে ফেলারও চেষ্টা হয়তো করেছিল। ওই তোমার ছবির মতোই দেখতে লেজওয়ালা একটা বিকট মানুষ, ঠিক একরকম। বলো কি হে? আমি তো ভেবেছিলাম পাথরের স্তূপের উপর উঠে পাহাড় তুমি পড়ে গিয়ে তোমার মাথায় চোট লেগেছে। আরে না না, একদম নয়। এই বলে আমি তাকে আগাগোড়া সবটা খুলে বললাম। সমক ভুরু কুচকে একবার তার কপালে, তারপর গালে হাত আঙুল ঘষতে লাগলো। তারপর আমার থেকে সরে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বার করে একটা ধরিয়ে
তাতে একটা সুখ টান দিয়ে বলে, কিন্তু আমাদের নৃবিজ্ঞানী ডক্টর মহাপাত্র কোথায় গেলেন? বড় ভাবনায় পড়া গিয়েছে হে পৃথ্বী। এই রাতে ঘুমটা স্বাভাবিক গভীর ঘুমই হয়েছিল। দুঃস্বপ্ন আর দেখিনি কোনো লেস্টেজ নিয়ে কোনো অমানবিক মানুষের কথাও। মশারির ভেতর থেকে আমার বাল্যবন্ধুটি কালকের মতোই আপন কাজে মগ্ন হয়ে আছে। কৃতজ্ঞতায় মন তার পা স্পর্শ করতে চাইল। কাল ওই বিপদসংকুর জলার ধার থেকে ওই শক্তিমান আমার বন্ধুটি যদি আমায় কাঁধে করে না তুলে আনতো, তাহলে কি যে হতো তা ভেবে বলা যায় না। তাছাড়া ছেঁড়া নোংরা পোশাক পাল্টে দেওয়া, আমাকে স্নেহ মমতা দিয়ে আমার সেবা শুশ্রূষা করা, সবটাই ও করেছে। আমাকে উঠতে দেখে সমক বলে, আরে গুড মর্নিং জি, এখন কেমন আছো? সমকের মর্নিং বলে উঠে মশারি তুলতে থাকল। আমি আস্তে আস্তে বললাম, সুপ্রভাত সমক, সুপ্রভাত। সমক মর্নিং বলে মশারিটা তুলতে এলো। তড়া করে উঠে বসে বললাম, আচ্ছা থাক না, আর শোবার দরকার নেই। তোমার রাতের ক্যামেরায় কি ফসল উঠলো সেটা তো দেখি। টেবিলের ওপর একটা ছবি তুলে দেখি একেবারে হকচকিয়ে গেলাম। জলার ধারে সেই পাথরের স্তূপ বলেই মনে হচ্ছিল। হাঁটু দুমড়ে বসে আছেন নৃবিজ্ঞানী ডক্টর দীননাথ মহাপাত্র, হাতে শাবল জাতীয় কিছু জিনিস। কি কাণ্ড! অবাক হয়ে বলে উঠলাম। নৃবিজ্ঞানী দেখছি প্রত্যবিজ্ঞানীর মতো খনন কাজ লিপ্ত হয়েছেন। আচ্ছা সমক, ওখানে কি প্রাচীন সভ্যতা লুকিয়ে আছে নাকি অন্য কিছু? সমক একটু হেসে বলে, প্রত্নতাত্ত্বিক খনন কার্যে রাত দুপুরে লুকিয়ে করার তো কিছু ছিল না হে সুপ্রীতি। যদি না তুতেন খামেনের মতো কোনো বড় সম্রাটের গুপ্তধন ওখানে পোঁতা থাকে। মাই গুডনেস, ডক্টর মহাপাত্র কি কোনো গুপ্তধন খোঁজার সন্ধান পেয়েছেন নাকি? সেটা বলা বড় মুশকিল, বুঝলে। তারপর ব্রেকফাস্টের ট্রেটা নিজের সামনে টেনে বলল, শিগগির বাথরুমে সবকিছু সেরে না, আমরা বেরোবো এক্ষুনি। বাথরুম থেকে ফিরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডক্টর মহাপাত্র রাতের খাটুনির পর নিশ্চয়ই এখন বিশ্রাম করছেন, মানে গুপ্তধন পেলেন কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য মনটা বড় ছটফট করছে সমক। সেটা সম্ভব নয় পৃথ্বী। সম্ভব নয় কেন? উনি তো ফেরেননি। সে কি? সমক কোনো কথা না বলে ব্রেকফাস্ট সেরে নিল। আমি কফিটুকু ঝটপট গিলে নিলাম। এই সময় বাইরে মোটর গাড়ির গড়গড় শব্দ শোনা গেল। দুজন বেরিয়ে গিয়ে দেখি বন দপ্তরের অফিসার সূর্যপ্রসাদ রাও জিপ থেকে গেটের সামনে নামছেন। হন্তদন্ত করে এসে বললেন, সমক বাবু, এই সাংঘাতিক ব্যাপার একটা। বাগদা আদিবাসীরা ডক্টর মহাপাত্রকে একদম প্রচন্ড পরিমাণে মারধর করেছেন। ভাগ্যিস এই ফরেস্ট গার্ডরা ভোরবেলা ওদের এই বস্তির পাশ দিয়ে যাচ্ছিল, ওকে উদ্ধার করে আমাকে খবর দেন। আমি গিয়ে ওকে বরমডি হাসপাতালে ভর্তি করে এসেছি, তবে বাঁচার আশা একেবারে আছে বলবো না। সমক বলে, বাগাতা বস্তিতে কেন গিয়েছিলেন ডক্টর মহাপাত্র? মিস্টার রাও বলেন, ওদের দেবতার থান আছে জঙ্গলের ভেতরে একটা ছোট্ট লেকের ধারে। ওখানে বাইরের কোনো মানুষের প্রবেশ ওরা একেবারে মেনে নেয় না, আর বলা যায় একেবারে বারণ, আমরাও ওখানে প্রবেশ করতে পারি না। তো ওরা বলল ওই লোকটা তাদের পবিত্র থানের অপমান করছিল, ওদের মানে বোঝানো একেবারে বৃথা, বুঝলেন না। আর তাছাড়া গভর্নমেন্ট যখন ট্রাইব্যুনালদের ব্যাপারে এতটাই সতর্কিত, বুঝতেই তো পারছেন যে বস্তার এলাকায় বিদ্রোহের কথা শোনার পর থেকেই তো এইসব ব্যবস্থাগুলো ঘটেছে। তাহলে ডক্টর মহাপাত্রকে ওরা দেবতার থান থেকে ধরে নিয়ে গেছিল, তাই তো? একদম ঠিক বলেছেন। এই বলে মিস্টার রাও ডক্টর মহাপাত্রের ঘরে তাড়া করলেন। বললেন, আচ্ছা ওর পকেটে একটা চাবি ছিল, ওর জিনিসপত্র সব কি সব আছে ওগুলো হাসপাতালে পৌঁছে দিতে হবে। ডক্টর রাও চলে গেলে সমক বলে, পৃথ্বী,
সঙ্গে তোমার রাইফেলটা আজকে নাও। সেই ভাল্লুকটার মুখোমুখি হলে পাত্র। আচ্ছা, মিস্টার রাও চলে যাওয়ার পর সমক, তোমার আগ্নেয় অস্ত্রটা কিন্তু আজ নিতে ভুলো না ভাইয়া। বলা তো যায় না, রাস্তায় আবার যদি ভাল্লুকের কবলে পড়ি তার আত্মরক্ষা করতে কিন্তু সাহায্য করবে। আর তাছাড়া ওই লেজওয়ালা বিকট মানুষটার কেউ যদি এই আগ্নেয়াস্ত্র থেকে ভয় দেখানো যায়, ক্ষতি কি আছে? সমক আমার কথা শুনে হাসে। রাস্তায় যেতে যেতে আমি তাকে প্রশ্ন করি, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন? সমক হাসতে হাসতে বলে, গুপ্তধন খুঁজতে ভাইয়া, গুপ্তধন খুঁজতে। সারা পথ আর মুখ খুলল না সমক। সতর্কভাবে সেই জলার ধারে পৌঁছে স্তূপগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, খোঁড়ার জায়গাটা বাগদারা বুঝিয়ে দিয়ে ঠিকঠাক করে দিয়ে গেছে, বুঝলে? যাই হোক, তুমি চারদিকটা লক্ষ্য রাখো। বাগাদারা যে কোনো সময় এলে হামলা করতে পারে। আমি এখন এমন কিছু অনুমান করছি না, নইলে খুব সাহসে এখানে আসি বলো তো। একটা পাথরের স্তূপের গায়ে খাঁজে কি একটা তোলা হয়েছে। সমক সেটা তুলে নিয়ে বলে, আরে বাবা, এটা তো দেখছি ডক্টর মহাপাত্রর ডায়েরি। এখানে রেখে গুপ্তদান খুঁজছিলেন নিঃসন্দেহে। নোট বইটাই ছোট, প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। স্তূপগুলোর গায়ে অদ্ভুত সব আঁকিমুখি চোখে পড়ল। সমক সেগুলোর দিকে তাকিয়ে রইল। এই সময় হঠাৎ তার পেছনে চাপার শব্দ হলো। ঘুরে দেখি কালকে সেই লেজওয়ালা মানুষ। লাঠিটা যেই তুলেছে, সমক তৎক্ষণাৎ রাইফেল তাক করে ধরেছে। ধমক দিয়ে বলল, স্যাল হতচ্ছাড়া, আমার কথা না শুনলে আমি তোমার বন্দুকের গুলিতে তোমার মুন্ডুটা এখান থেকে ওখানে ফেলে দেব। শিগগির হাতের লাঠিটা এক্ষুনি ফেলে দাও, নইলে গুলি করে ছাঁচড়া করে দেবো তোমার বুক। লাঠিটা ফেলে সে পিছটান দেওয়ার জন্য ঘোড়া মাত্র সমক তীরের বেগে এসে ওর লেজ ধরে সপারে টান দিল। লেজটা খুলে চলে এলো। সে অজানা ভাষায় চেঁচাতে চেঁচাচ্ছে পড়ি কি মরি করে জঙ্গলের ভেতর প্রবেশ করলো। সমক লেজটা দেখতে দেখতে বলল, একটা চমৎকার ট্রাইবাল আর্টের নিদর্শন, বুঝলে? যাই হোক, আর এখানে থাকা নিরাপদ হচ্ছে না ভাইয়া। চলো জঙ্গলের ভেতর দিয়ে কেটে পড়া যাক। বাংলাতে পৌঁছে ঝটপট তৈরি হয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। সমক তহন্তদন্ত করে এগোলো। আমি পা বাড়াতে গিয়ে বললাম, আমি বা ট্রাইবাল আর্টের নিদর্শন ছেড়ে যাই কি করে বলতো? বিশেষ করে এটা আমার একটা স্মারক চিহ্ন হয়ে থাকবে মার খাওয়ার পর। বিদঘুটে বেটে লাঠিটা করিয়ে নিয়ে দৌড় লাগালাম সমকের সাথে। শ্রীরামপুর বারমারি রোডে একটা কাঠ বোঝাই ট্রাক পেয়ে গেছিলাম। বরমডিতে সমকের সামরিক বন্ধু মেজর অর্জুন সিংয়ের বাড়ি চলে আসি। ওখান থেকেই আমরা শ্রীরামপুর জঙ্গলে গিয়েছিলাম। মেজর অর্জুন সিং আমাদের দেখে হকচকিয়ে বললেন, কি ব্যাপার, এত শীঘ্র চলে এলো যে জঙ্গল থেকে? সমক বলে, পরে বলছি সব, এখন ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও তো। মেজর অর্জুন সিং হো হো করে হেসে উঠলেন। তারপর ভেতরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে প্রচুর খাদ্য নিয়ে টেবিলে রাখলেন। খেতে খেতে সমক শ্রীরামপুরের অভিজ্ঞতা বর্ণনা করলেন। মিয়ার সাহেব বললেন, তোমাকে তো বলেইছিলাম ভাই, বাগাদা ট্রাইবের ওঝা ওখানে সবসময় ল্যাজ মতন একটা জিনিস পড়ে থাকে। ওদের বিশ্বাস রামায়ণের হনুমানজির অবতার ওদের ওঝা। সমক বলে, হ্যাঁ, কিন্তু আসার সময় ট্রাকে বসে ডক্টর মহাপাত্রের নোটবইটা পড়ে ফেলেছে, বুঝলে? ওতে মোগল আমলে এক ঐতিহাসিক মির্জা মেহেদি খানের বই থেকে একটা উদ্ধৃতি পেয়েছি, পড়ে শোনাচ্ছি, শোনো। নোট বইটা বের করে সমক পড়তে শুরু করলো। দাক্ষিণাত্য থেকে বাদশাহী আলমগীরের পুত্র শাহজাদা মাহমুদ বিদ্রোহ দমন করে ফিরে আসার সময় বিস্তর ধনরত্ন নিয়ে যান। পথিমধ্যে শ্রীরাম বরাত নামক এক ভীষণ অরণ্য শাহজাহার পশ্চাৎবর্তী দলটি জঙ্গলিদের কবলে পড়ে যায়। জঙ্গলিরা রাতের অন্ধকারে তাদের অনেক ধনরত্ন লুণ্ঠন করে। পরে অগ্রবর্তী দলের নায়ক মর্দান খাঁ জঙ্গলিদের উপর প্রতিশোধ নেন। আমি মর্দান খাঁর জামাতা সিয়াবউদ্দিনের কাছে শুনেছি
জঙ্গলিদের অস্ত্র বলতে শুধু কাঠের লাঠি ছিল। তাদের দলপতির নাকি বানরের মতো লেজও ছিল। মর্দান খাঁ জঙ্গলিদের বন্দি করেন, কিন্তু লুণ্ঠিত ধনরত্নর সন্ধান তেনারা পাননি। জঙ্গলিরা বলে সব জিনিস তাদের লেজওয়ালা দলপতি কোথায় লুকিয়ে রেখেছেন। মর্দান খাঁ জঙ্গল তলাশ করেও সেই ধনরত্ন বা গুপ্তধনের সন্ধান তারা পায়নি। ফলে ক্রোধের বশে তিনি জঙ্গলিদের ক্রমাগত হত্যা করতে থাকেন। এরপর সমক কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এর তলায় ডক্টর মহাপাত্রের নোট রয়েছে। লিখেছেন, বাগাদাদের নিয়ে গবেষণার সময় ওদের একটা লোককথায় মির্জা মেহেদী খানের বর্ণিত ঘটনার সূত্র পেয়েছিলেন। বাগাদা ওঝারা নাকি বংশ পরম্পরায় সেই ধনরত্নের সন্ধান জানে। ওই ওঝাদের কৃত্রিম লেজ সেই ধনরত্নের স্মারক বহন করে। অর্জুন সিং অভ্যাস মতো হো হো করে হেসে বলে, ও সব লোক কথা বুঝলে, লোক কথা মানে ওই লোক কথাই হয়, আর বাদ বাকিটা পুরোটাই গাল গপ্প। তবে সমকের মুখ দেখে আমার পুরোটাই গালগপ্প বলে বোধ করলাম না। সমক সোফা ছেড়ে গিয়ে জানলার সামনে নিবিড় দিগন্তের দিকে তাকিয়ে একটানা এক দৃশ্যে তাকিয়ে রইল এবং খুব ম্লান গলায় মৃদুভাবে বলল, তোমার যতটা গালগপ্প বলে মনে হচ্ছে মেজর, ততটা গালগপ্প বলে আমার বোধ করছি না। কারণ বেশ কিছু তথ্য বা প্রমাণ এটাই প্রমাণ করছে যে চারম্বরুর গুপ্তধন গুপ্ত অবস্থায় সেখানে জঙ্গলের মধ্যে বিরাজ করছে। তবে সেটা পাবে কি সেটা বলা মুশকিল।